আসসালামু আলাইকুম। বিসিএস প্রাইমারি এনটিআরসিএ এবং 10 থেকে 20 গ্রেডের যত গভর্নমেন্ট চাকরি আছে বাংলাদেশে, এই সমস্ত চাকরির কম্বাইন প্রিপারেশন কিভাবে নেবেন সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবার জন্য লাইভে আসা। তো একটু আমি শেয়ার করে দিই, প্লিজ প্রত্যেকে আপনারা যারা আজকের এই লাইভ ক্লাসে পার্টিসিপেট করবেন বা করছেন প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, তার আগে আমাকে একটু জানাবেন যারা ক্লাসটি করছেন, কে কোথা থেকে ক্লাসটি করছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের জন্য কে প্রস্তুতি নিচ্ছেন বা সিভিল সার্ভিসের প্রস্তুতি কারা নিচ্ছেন, এরপরে প্রাইমারির জন্য, এনটিআরসির জন্য এবং 10 থেকে 20 গ্রেডের চাকরির জন্য কারা প্রস্তুতি নিচ্ছেন আমাকে একটু প্লিজ জানাবেন। আমি শেয়ার করে দিয়েছি, আপনারা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা, আজকে আমি, আপনারা সকলে জানেন যে আমি আসলে ব্যস্ত থাকি মূলত বিসিএসের ভাইবা কার্যক্রম নিয়ে, সময় খুবই কম পাই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার, বিভিন্ন চাকরির প্রস্তুতি নিয়ে, বিশেষ করে প্রাইমারি এনটিআরসিএ বা 10 থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো, একই সাথে বিসিএস প্রিলিমিনারি লিখিত ভাইবা নিয়ে আমাদের কিছু দিক নির্দেশনা বা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিবেন। তো আমি তো সময় পাইনি, যে কারণে আসলে লাইভটি নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না অনেক সময়। তো আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিয়মিত লাইভ করব এবং চাকরির প্রস্তুতি রিলেটেড, তোমরা যারা চাকরি প্রার্থী, তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো একটু তোমরা প্রত্যেকে শেয়ার করে দিবা প্রথমত। দ্বিতীয়ত, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা প্লিজ মেক মি শিওর বাই মেকিং কমেন্ট। একটু কমেন্ট করে আমাকে জানাবা যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা কিংবা আমাকে দেখতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করে জানাবা যারা যারা ক্লাসটি করছো। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে কতগুলো ইনফরমেশন প্রোভাইড করি। তোমরা যারা জব সিকার, তোমরা জানো গভর্নমেন্টকে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে যারা জব সিকার তাদের জন্য। প্রথমত সিদ্ধান্তগুলো কী নিয়েছে গভর্নমেন্ট, প্রথমত সিদ্ধান্তের মধ্যে প্রথমত আসে, তার আগে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিসিএস প্রাইমারি এনটিআরসি 10 থেকে 20 গ্রেডের যে জব প্রস্তুতি, সে প্রস্তুতি নিয়ে আজকে মূলত প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা 3-4 একটা কম্বাইন্ড প্রস্তুতি আমরা কিভাবে নিব সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি প্রথমে বলি, বর্তমান গভর্নমেন্ট যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের মধ্যে প্রথমে আমরা জানি, আগে যেখানে এজ লিমিট 30 ইয়ার্স ছিল, সেটা এখন কিন্তু 32 ইয়ার্স করেছে। অর্থাৎ বর্তমানে চাকরিতে এন্ট্রি লেভেলে ন্যূনতম বা ম্যাক্সিমাম বা মিনিমাম যাই বলিনি কেন ফিক্সড করা হয়েছে 32 ইয়ার্স। এটা হচ্ছে চাকরির বয়স, এটা আমরা সকলে জানি। দ্বিতীয়ত, আমরা অনেকেই জানি, হ্যাঁ একটু দেখি, রাবিয়া খাতুন কমেন্ট করছো, ওয়ালাইকুম সালাম রাবিয়া একটু শেয়ার করে দিবা। আমি দুঃখ প্রকাশ করছি, আমি আসলে রেগুলার লাইভে আসতে পারি না, কিন্তু এখন থেকে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন চাকরি প্রস্তুতি রিলেটেড এটি আমি দেওয়ার চেষ্টা করব। তো আমরা জানি যে সরকার সাম্প্রতিক সময়ে বেশ কিছু চাকরির সার্কুলার দিচ্ছে বা দেবে, এই মর্মে আমরা অবগত হয়েছি। তার মধ্যে যদি আমি প্রথমত বিসিএসের কথা বলি, তাহলে তোমরা যারা বিসিএসের চাকরি প্রার্থী, তোমরা জানো যে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা বা বিসিএস পরীক্ষার যে একটা পূর্ণাঙ্গ রোড ম্যাপ, এটা পাবলিক সার্ভিস কমিশন ইতোমধ্যে ঘোষণা করেছে। অর্থাৎ উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে বিসিএসের টোটাল কার্যক্রম, একেবারে বিজ্ঞপ্তি থেকে নিয়োগ পর্যন্ত টোটাল কার্যক্রম পিএসসির অধীনে যেটুকু আছে সেই কাজটুকু পিএসসি করবে। অর্থাৎ 1 বছরের মধ্যে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা কার্যক্রম শেষ করবে। এই মর্মে পিএসসি এগিয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু বাস্তবায়িতও হচ্ছে, যার ধারাবাহিকতায় আমরা দেখছি সাম্প্রতিক সময়ে যে বিসিএসটি, বিশেষ করে 48 বিসিএস হেলথ ক্যাডারের জন্য, সেটি পরীক্ষা তোমার কবে হবে সেই অনুযায়ী পরীক্ষা হয়েছে। 44 বিসিএসের রেজাল্টের যে পিএসসির যে কমিটমেন্ট ছিল সেটি ইমপ্লিমেন্ট হয়েছে। এভাবে আমরা যেটি বলতে পারি, হ্যাঁ আমাদের শারমিন কমেন্ট করছো, হ্যাঁ শামিম কমেন্ট করছো, ওয়ালাইকুম সালাম শামিম। তো বিসিএসের ক্ষেত্রে আমাদের এটা আজকে আমি তোমাদেরকে
খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব এবং তোমাদের কিছু প্রশ্ন সলভ করতে দিব। তাহলে বিসিএসের ক্ষেত্রে এখন পিএসসির কাছে যে কাজটি আছে সেটা হচ্ছে যে 47 বিসিএস। তোমরা যারা 47 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবা, তোমরা অনেকে জ্ঞাত হয়েছে যে 19 সেপ্টেম্বর অর্থাৎ 19 সেপ্টেম্বর কিন্তু 47 বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। আর এই বিসিএসের লিখিত পরীক্ষা হবে কিন্তু নভেম্বর মাসে। তার মানে তোমরা যারা 47 বিসিএসের প্রিলি প্রার্থী জেনে রাখো, লিখিত পরীক্ষার জন্য সময় কিন্তু মাত্র 2 মাস পাচ্ছ। আর সর্বশেষ যেটা লিখিত পরীক্ষা হয়েছে 46 বিসিএসের, সেটার প্রশ্ন দেখেই বুঝতে পারছো প্রশ্নটা কতটা হার্ড হচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 46 বিসিএস। এই 46 বিসিএসের লিখিত পরীক্ষা হয়ে গেছে। এটার চূড়ান্ত লিখিত পরীক্ষার রেজাল্ট আগামী ডিসেম্বর মাসে দিতে পারে। আর ডিসেম্বর মাসে লিখিত রেজাল্ট দেওয়া মানে কি, হয়তোবা ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা আগামী বছর জানুয়ারি মাস থেকে হয়তোবা তোমার 46তম বিসিএসের ভাইবা শুরু হতে পারে। এরপরে আমরা যারা 45 বিসিএস বা 45তম বিসিএসের ভাইবা প্রার্থী, তাদের ভাইবা কার্যক্রম কিন্তু একবার শুরু হয়েছিল, মাঝখানে স্টপ করা হয়েছিল 48 বিসিএসের জন্য, আবার ভাইবা শুরু হচ্ছে। আর সর্বশেষ সংবাদ তোমরা জানো যে আগামীতে যেটি বা সর্বশেষ যেটা 49 বিসিএস, 49 বিসিএস এটা একটা স্পেশাল বিসিএস এবং এই বিসিএসের সম্ভাব্য পরীক্ষা আগামী মাসে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট উইক, সেকেন্ড উইক বা থার্ড উইক, এক্স্যাক্টলি বলা যাবে না, তবে সম্ভাবনা বেশি ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক। তার মানে আমাদের হাতে কিন্তু সময় 47, 49 বিসিএস যার স্পেশাল বিসিএস এডুকেশন ক্যাডারের জন্য সময় কিন্তু বেশি নেই। এরপর ইন্টারেস্টিং নিউজ হলো যে, সবচেয়ে আশার নিউজ হলো যে 50 বিসিএস, যে বিসিএসের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, যে বিসিএসটা হবে জেনারেল বিসিএস। বিসিএস ন্যূনতম মানে বিসিএস মূলত দু ধরনের হয়ে থাকে, একটা জেনারেল বিসিএস, একটা হচ্ছে স্পেশাল বিসিএস। স্পেশাল বিসিএস আবার বিভিন্ন ক্যাডার কেন্দ্রিক হতে পারে, যেটি হেলথ ক্যাডারের ক্ষেত্রে হতে পারে, কিংবা সেটি এডুকেশন ক্যাডারের জন্য হতে পারে, অন্য ক্যাডারের জন্য হতে পারে। আর জেনারেল ক্যাডার যেটা, সেটা হলো যে সবার জন্য, অর্থাৎ জেনারেল বিসিএস যেটা, সেটা সবার জন্য। জেনারেল ক্যাডার, বোথ তারপরে টেকনিক্যাল ক্যাডার, তারপরে তোমার প্রফেশনাল ক্যাডার, সবার জন্য। তো সেই 50তম বিসিএস বা 50 বিসিএসের সার্কুলারটা আগামী নভেম্বর মাসে হবে। এবং তোমরা জানো যে পিএসসি এখন কিন্তু বেশি সময় দিবে না বা দিচ্ছেও না। নভেম্বর মাসে যদি 50তম বিসিএসের সার্কুলারটা হয়, এবং হবে এটা, তাহলে ধরে নাও নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং আগামী আমাদের যে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হলি যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, সেটির পরে হয়তো বা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে 50তম বিসিএসের। এগুলো সবই কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল আমার যেটাকে বলা হবে আমার অভিজ্ঞতা বা আমার ধারণা থেকে বলছি। তাহলে এখন তোমরা যারা বিসিএসের চাকরি প্রার্থী বেছে নাও, সিদ্ধান্ত নাও তোমরা কোন বিসিএসের প্রার্থী এবং কখন থেকে তোমাদের প্রস্তুতি নেবা। এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রস্তুতি কীভাবে নিবা ভাইবার জন্য, লিখিতর জন্য, প্রিলিমিনারির জন্য, এটা নিয়ে ধারাবাহিকভাবে তোমাদেরকে আমি বলবো। যেহেতু বিসিএস নিয়ে আমার কাজ, বিসিএসটা নিয়ে আমার রিসার্চ, বিসিএসটা নিয়ে আমার গবেষণা, আমি মূলত বিসিএস অফিসারদেরকে প্রস্তুত করে তোমরা জানো। কাজে বিসিএসটা প্রিলিমিনারি লিখিত ভাইবাতে ভালো করবার উপায়, সাবজেক্ট ভিত্তিক, টপিক ভিত্তিক, এটা ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমি আলোচনা করব। আচ্ছা, তনিমা কমেন্ট করছো, ওয়ালাইকুম সালাম তনিমা। বিসিএসের পরে এখন আমরা আসবো পরবর্তী যে বিষয়টা। এখন আসি, একটু ধারণা তোমাদেরকে দিয়ে রাখি। তোমাদের জন্য স্পেশাল যে বক্তব্যটি, সেটা হচ্ছে 47 বিসিএসের পরীক্ষা 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই বিসিএস নিয়ে আমি একটু কথা বলবো যে কিভাবে তোমরা পরীক্ষার হলে কিভাবে নিজেকে কিভাবে তুমি করবা, কিভাবে পরীক্ষা দিবা বা কি, এটা বিষয় সম্পর্কে কিছু সাজেশনও তোমাদেরকে আমি একটু দেবো। আর তোমাদের 49 বিসিএসের প্রার্থী যারা, তোমরা জানো যে 200 নম্বরের পরীক্ষা হবে, এটা নিয়ে আমি কথা বলবো। আর আগামীতে 50 বিসিএসের যারা প্রার্থী, তোমরা জানো বিসিএস পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য ন্যূনতম একটা যোগ্যতা থাকে 4 ইয়ার অনার্স। এই 4 ইয়ার অনার্স পরীক্ষা দিলেই, 4 ইয়ার অনার্স পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট শুনে তুমি বিসিএস পরীক্ষা দিতে পারবা। এবার আসো, বিসিএসের বাইরে তোমরা যারা অন্যান্য যে চাকরির প্রস্তুতি নিচ্ছ, সেই চাকরিগুলো কি কি? প্রথমে আসি প্রাইমারি। তো ইতোমধ্যে তোমরা জানো যে প্রাইমারির যে চাকরিটি, সে প্রাইমারি চাকরির যে পোস্ট, একটা হচ্ছে যে প্রাইমারি হেড টিচার, আরেকটা হচ্ছে যে প্রাইমারি টিচার। তাহলে প্রাইমারি হেড টিচার, এটার একটা বিজ্ঞপ্তি কিন্তু পিএসসি দিয়েছিল। সেই বিজ্ঞপ্তি পিএসসি আবার উইথড্র করেছে যতটুকু জেনেছি, আবার নতুন করে বিজ্ঞপ্তি দেবে।
আর প্রাইমারি টিচার যেটা, এই প্রাইমারি টিচারের বিজ্ঞপ্তি কিন্তু এখনও আসেনি। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে কবে আসবে। অনেক প্রতিষ্ঠান বা অনেকে কিন্তু বলে ফেলে অমুক তারিখে সার্কুলার হচ্ছে। তো তোমরা জানো তো আমি তো যে কোনো কথা তথ্য প্রমাণ ছাড়া বলার চেষ্টা করি না। সার্কুলারটা কবে হবে এটা আমি বলতে পারবো না, তবে সার্কুলার হবার বা সার্কুলার দেবার যে শেষ প্রান্তে এটা আমরা বলতে পারি। তার মানে সংক্ষেপে যদি বলি দ্রুত সার্কুলার দিয়ে দিবে। এটা নিয়ে আমি আরও ডিটেল কথা বলবো। তাহলে এখন তোমরা যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছ বা প্রাইমারি যারা প্রস্তুতি নিবা, প্রথমত হেড টিচার এবং প্রাইমারি টিচার এই দুটো চাকরির ক্ষেত্রে বা এই দুটো চাকরির নিয়োগদানকারী কর্তৃপক্ষ কোনটি আমরা সকলে জানি, মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন। মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন অর্থাৎ প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এই দুটা যে চাকরির পোস্ট, এই দুটা চাকরির পোস্টকে রেগুলেট করে কনসার্ন মিনিস্ট্রি। এটি প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন আন্ডারে একটা ডাইরেক্টরেট রয়েছে, সেটির নাম হচ্ছে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, যাকে বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, এই ডাইরেক্টরেট মূলত প্রাইমারি টিচার যারা তাদের পরীক্ষাটি নেবে, আর প্রাইমারি হেড টিচার যারা তাদের পরীক্ষাটি নেবে কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তাহলে ভালো করে জেনে রাখো, তোমরা যারা প্রাইমারির হেড টিচারের পদে আবেদন করবা তোমাদের এই পরীক্ষাটি নেবে কে? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে আমরা যেটাকে বলি পিএসসি। আর প্রাইমারি টিচার যারা তাদের পরীক্ষাটা নেবে কিন্তু মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন এর আন্ডারের ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, যেটাকে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অলরেডি আমরা একটা হিন্টস পেয়েছি বা অলরেডি আমরা ইনফরমেশন পেয়ে গেছি যে প্রাইমারি হেড টিচার বা প্রাইমারি টিচারের পরীক্ষা কত নম্বরের হবে। আমরা অলরেডি জেনেছি প্রাইমারি হেড টিচার বা প্রাইমারি টিচার এটার পরীক্ষা হবে টোটাল 100 মার্কসের। এই 100 মার্কসের মধ্যে প্রথম অংশ যেটা সেটা হচ্ছে রিটেন টেস্ট, আর দ্বিতীয় অংশ সেটা হচ্ছে ভাইবা। এখন এই রিটেন টেস্টটা কীভাবে হবে? এটাকে লিখে লিখে পরীক্ষা দিতে হবে না, যেহেতু এই পরীক্ষায় অনেক পার্টিসিপেট করবে, কাজে খাতায় লিখে লিখে যদি সেই পরীক্ষাটি দেওয়া হয় সেটি খাতা মূল্যায়ন করাটা সময় সাপেক্ষ। এই কারণে পরীক্ষাটির নাম হচ্ছে রিটেন টেস্ট, বাট পরীক্ষাটা হবে এমসিকিউ পদ্ধতিতে। এমসিকিউ পদ্ধতিতে টোটাল 90 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ 90 নম্বরের পরীক্ষা হবে। তার মানে 90টা প্রশ্ন থাকবে আর সময় থাকবে 90 মিনিট। 90 মার্কস 90 মিনিটস। এটা নিয়ে আমি ডিটেল বলবো। সাবজেক্টগুলো কী কী? সাবজেক্টগুলো আমরা সকলে জানি 90 মার্কসের মধ্যে সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, এরপরে তোমার ডেইলি সায়েন্স, সংক্ষেপে আমি বলবো ডেইলি সায়েন্স অ্যান্ড ম্যাথ, এরপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। অলরেডি উই হ্যাভ বিন ইনফর্মড এই সাবজেক্টগুলোতে কত নম্বর থাকবে। এখানেতে তোমার থাকবে বাংলাতে 25, ইংলিশে 25, এখানে থাকবে 20 মার্কস আর এখানে থাকবে 20 মার্কস। এই টোটাল 90 মার্কসের পরীক্ষা হবে। আচ্ছা, এবার কিন্তু বিধিমালায় বলে দেওয়া হয়েছে পাস মার্ক কিন্তু 50%। তার মানে তোমাকে এই অন্তত 45 নম্বর পেতে হবে 90-র মধ্যে। যদি পেয়ে যাও তাহলে প্রাইমারি হেড টিচার বা প্রাইমারি টিচারের জন্য তুমি লিখিত পরীক্ষায় পাশ করলে। তারপরে তোমাকে ভাইভাতে অংশগ্রহণ করতে হবে। ভাইভাতে নম্বর থাকবে কত? 10। এখন এবার কিন্তু ভাইবার গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে। ভাইবার নম্বর কিন্তু 10, বাট ভাইবার গুরুত্ব বেশি। কারণ ধরো তুমি লিখিত পরীক্ষায় 90-র মধ্যে 90 পেলে যে তোমার চাকরি হচ্ছে তা কিন্তু না। তোমাকে কিন্তু 10 মার্কসের ভাইভাতে নিজেকে উপস্থাপন করতে হবে, প্রেজেন্ট করতে হবে। এই 10 মার্কসের মধ্যে তোমাকে ন্যূনতম 5 পেতে হবে, অর্থাৎ ন্যূনতম 50% নম্বর পেতে হবে। যদি তুমি ন্যূনতম 50% নম্বরের কম পাও ভাইবা বোর্ডে, তাহলে কিন্তু তুমি ভাইভাতে ফেল। আর ভাইবা ফেল মানে কি? তুমি তোমার চাকরি থেকে বিচ্যুত হয়ে গেলে। একটু তোমরা কমেন্ট করো তো আমাকে, তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা বা বুঝতে পারছো কিনা আমার কথাগুলো। তাহলে একটু প্লিজ তোমরা একটু কমেন্ট করো। তাহলে প্রাইমারি হেড টিচার বা প্রাইমারির জন্য তুমি যদি ভাইবা বোর্ডে 10 নম্বরের মধ্যে তোমাকে 4 দিয়ে দেয়, 3 দিয়ে দেয়, 2 দিয়ে দেয়, তার মানে তুমি ফেল। তাহলে প্রাইমারির জন্য যে প্রাইমারি হেড টিচার বা প্রাইমারির জন্য যে তুমি কি করতেছো একটু তোমরা কমেন্ট করো, শুনতে পাচ্ছ কিনা বা কথাগুলো ক্লিয়ার কিনা। তাহলে এখানে ভাইবাটাকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে।
ভাইবাটা গুরুত্ব কেন দেওয়া হয়েছে? কারণ হলো যে তুমি এমসিকিউ দাগিয়ে 90-এর মধ্যে 90 পেয়ে গেলে, আর তুমি প্রাইমারি হেড টিচার হতে যাচ্ছ, প্রাইমারি টিচার হতে যাচ্ছ, তোমার মধ্যে আদব কায়দার ঘাটতি আছে, তোমার মধ্যে বুদ্ধিমত্তা, চিন্তা চেতনা, সাম্প্রতিক আন্তর্জাতিক বাংলাদেশ, তোমার সচেতনতা, এগুলোর ঘাটতি আছে, তাহলে তুমি কিসের টিচার? এইগুলোই তোমাকে কিন্তু মৌখিক পরীক্ষা বা ভাইবা বোর্ডে দেখা হবে। এটা নিয়ে আমি আরও কথা বলবো। তাহলে এখন থেকে তোমরা যারা প্রাইমারি হেড টিচার এবং প্রাইমারি টিচারের প্রস্তুতি তোমরা যারা নিচ্ছ বা নেবা, তোমাদের সাবজেক্ট ভিত্তিক নম্বর কেমন এবং কেমন নম্বর, কেমন প্রশ্ন হতে পারে, ভাইবাতে কেমন প্রশ্ন করতে পারে, এটা নিয়ে তোমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে। আর এটা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, ফাহমিদা কমেন্ট করছো, জি স্যার ভালো করে শুনতে পারি, ভেরি গুড। ফাহমিদা কমেন্ট করছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে এনটিআরসিএ, হ্যাঁ এবার আসো এনটিআরসিএ। এনটিআরসিএ প্রথমে আমরা জানি যে এনটিআরসিএ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, এটা মূলত একটা প্রতিষ্ঠান বা মূলত একটা সংস্থা যেটা আন্ডার কন্ট্রোল মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি অথরিটি, একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কি করে? এই প্রতিষ্ঠান হচ্ছে যে যারা নন গভর্নমেন্ট টিচার্স, অর্থাৎ বেসরকারি শিক্ষক যারা হতে চায়, সেটা স্কুল এবং কলেজ পর্যায়ে, স্কুল এবং কলেজ পর্যায়ে, অর্থাৎ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়, স্কুল এবং কলেজ পর্যায়ে যারা বেসরকারি শিক্ষক হতে চায় তাদেরকে এই পরীক্ষায় পাশ করতে হবে। তাহলে বিসিএস পরীক্ষার মাধ্যমে তুমি সরকারি কলেজের শিক্ষক হবা আর বেসরকারি কলেজের শিক্ষক হবা এনটিআরসিএ পরীক্ষার মাধ্যমে। তোমাকে কিন্তু এগুলো ভাইবা বোর্ডেও জিজ্ঞাসা করতে পারে যে গভর্নমেন্ট কলেজের শিক্ষক হতে পারে কোন পরীক্ষা দিতে হবে, বাংলাদেশ সিভিল সার্ভিস, কোন ক্যাডার, এডুকেশন ক্যাডার, সেটা প্রফেশনাল ক্যাডার। আর বেসরকারি কলেজের শিক্ষক হতে হলে পারে তোমাকে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে তোমার এনটিআরসি অথরিটি কর্তৃক যে পরীক্ষাটি হবে সে পরীক্ষায় পাশ করতে হবে। আচ্ছা, তোমরা ইতোমধ্যে হিন্টস পেয়েছো। আজকে আমি তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন সলভ করতে দিব, দেখি তোমাদের প্রস্তুতি কেমন। আচ্ছা, এখন আসো এই যে এনটিআরসি পরীক্ষার নম্বর বন্টন কি হবে বা এটার কত নম্বরের পরীক্ষা হবে, এটা মোটামুটি এখন পর্যন্ত আমার যতটুকু জানা আছে আমি এখন পর্যন্ত নিশ্চিত হইনি, কিংবা আমি ফর্মালি এটা জানতে পারিনি, যেহেতু এটা সার্কুলার হয়নি। তবে অনুমান করা হচ্ছে বা বলা হচ্ছে সেটা পরীক্ষাটা হবে 200 নম্বরের। এটা হবে তোমার প্রাথমিক পরীক্ষা, যেটা লিখিত পরীক্ষা, সেটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হতে পারে। আর তোমার যেটা হবে সেটা হলো যে ভাইবা পরীক্ষা। তাহলে লিখিত পরীক্ষা এবং ভাইবা এই দুটা মিলে মূলত এনটিআরসির তোমার চাকরিটা হবে বা এনটিআরসির পরীক্ষাটা হবে। আচ্ছা, এখন প্রশ্নটি হলো যে এনটিআরসি যে 200 নম্বরের পরীক্ষাটা হবে, সে 200 নম্বরের মধ্যে কত কত থাকবে বা কোন কোন জায়গায় থাকবে, তো আমরা অনুমান করতে পারি বা ধারণা করতে পারি বা বলা হচ্ছে 100 মার্কস থাকবে সে সাবজেক্ট ভিত্তিক, আর 100 মার্কস থাকবে সে জেনারেল পার্ট। সে জেনারেল পার্টের মধ্যে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, ম্যাথ থাকবে, জেনারেল সায়েন্স থাকতে পারে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল থাকতে পারে। এটা সার্কুলার না দেওয়া পর্যন্ত আমরা জানি না। এরপরে তোমার বলা হচ্ছে যেখানে 20 মার্কসের ভাইবা থাকবে, যেখানে সার্টিফিকেটের ওপর কোনো নম্বর থাকবে না বা একাডেমিক রেজাল্টের ওপর নম্বর থাকবে না। এটা কি হবে? এটা মূলত তোমার পারফরমেন্স কেমন সেটার উপর ভিত্তি করে মূলত এটা নির্ধারিত হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা বুঝলাম এনটিআরসির ব্যাপারটা আমরা মোটামুটি ধারণা পেলাম। এখন একটু তোমাদেরকে ক্লিয়ার করি যে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে, আমাদের কিন্তু ওয়েট করতে হবে যে এটা সার্কুলারটা দিলে আমাদের কিন্তু আমরা বুঝতে পারবো যে কি অবস্থা। সার্কুলার না দেওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারবো না। এখন আসি প্রাইমারি হেড টিচার, প্রাইমারি টিচার, এই দুটার প্রশ্নের প্যাটার্ন কি সেম হবে কি না। দেখো, যে পরীক্ষাটা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নিবে সেটা প্রাইমারি হেড টিচার, তার স্ট্যাটাস বা ডিগনিটি, তার স্যালারি স্ট্রাকচার এবং তার পরীক্ষা নেওয়ার যে অথরিটি যেহেতু আপার লেভেলের, তাই এই পরীক্ষাটা একটু হার্ড হবে। আর প্রাইমারি টিচার যেটা, সেটার পরীক্ষা কিন্তু একটু সহজ হবে। ইনফ্যাক্ট প্রাইমারি হেড টিচার এবং প্রাইমারি টিচারের মধ্যে প্রস্তুতিগত পার্থক্য হচ্ছে প্রাইমারি টিচারের জন্য প্রস্তুতিটা একটু সহজ হবে বা সহজভাবে নিতে হবে, আর ওইটার প্রস্তুতি একটু কঠিনভাবে নিতে হবে। টপিকগুলো কিন্তু সেম থাকবে, প্রশ্নের প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। এটা টোটালি ইন মাই ওপিনিয়ন, এটা আমার ধারণা থেকে বলছে এবং আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইট উইল বি ইমপ্লিমেন্টেড। এখন একটু তোমরা কমেন্ট করো ক্লিয়ার কিনা প্রাইমারি হেড টিচারের প্রস্তুতি আর প্রাইমারি টিচারের প্রস্তুতি
মধ্যে ডিফারেন্সটা কি সেটা তোমরা বুঝতে পারছো কিনা আমার কথা থেকে। আচ্ছা, এনটিআরসি এর ক্ষেত্রে ঠিক তাই, এনটিআরসি এর ক্ষেত্রে ঠিক তাই। এনটিআরসি কলেজ পর্যায়ের প্রশ্নগুলো একটু কঠিন হবে, আর স্কুল পর্যায়ের প্রশ্নগুলো একটু সহজ হবে, টপিক কিন্তু সেম। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তোমরা এই বছরে অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই 2025, 2026, 2025 তো চলেই গেল, আর মাত্র হয়তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আফটার মানে 4 মান্থস রয়েছে, আর 2026 সাল, তার মানে 2025 সালে 4 মাস আর 2026 সালে 12 মাস। এই 16 মাসের মধ্যে বাংলাদেশে তোমাকে একটা চাকরি নিশ্চিত করতে হবে। ফ্রম দ্য ভেরি বিগিনিং আই উড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট আই এম নট মোটিভেশনাল স্পিকার। বাংলাদেশে কিন্তু মোটিভেশনাল স্পিকারের কিন্তু অভাব নেই। অনেক মোটিভেশনাল স্পিকার স্পিচ দিচ্ছে, মোটিভেশনাল স্পিচ দিচ্ছে, যে ব্যাপারে সে ব্যাপারে তার অভিজ্ঞতা আছে কিনা, সে ব্যাপারে তার কনসেপ্ট আছে কিনা, এটা প্রশ্নবিদ্ধ। কিন্তু আমি সম্পূর্ণরূপে একজন প্র্যাকটিক্যাল মানুষ, আমি জেনে শুনে বুঝে যে কোনো একটা সিদ্ধান্তে আসি বা কথা বলি, এবং যে ব্যাপারে আমার ধারণা অস্পষ্ট সে ব্যাপারে আমি তোমাদেরকে বার্তা দিই না, যে ব্যাপারে আমার ধারণা সুস্পষ্ট আমি নিশ্চিত করে বলতে পারি সেটি তোমাদেরকে বলি। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পারছো, এবং আমার কথাগুলো কিন্তু ইউজুয়াল না, আমার কথাগুলো কিন্তু একটু এক্সেপশনাল। তাহলে আমি তোমাদেরকে যেটা বলবো যে 2 বছরের মধ্যে 225 এবং 226, এই 16 মাসের মধ্যে তোমাকে একটা চাকরি কনফার্ম করতে হবে। সেই চাকরিটা কি হতে পারে? সেই চাকরিটা হতে পারে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস, সেই চাকরিটা হতে পারে প্রাইমারি হেড টিচার, সেই চাকরিটা হতে পারে প্রাইমারি টিচার, সেই চাকরিটা হতে পারে এনটিআরসিএ এর মাধ্যমে যে কোনো বেসরকারি কলেজের বা বেসরকারি স্কুলের শিক্ষক। ইন্টারেস্টিং নিউজ, তোমরা অনেকেই জেনেছো যে সামনে একটা সার্কুলার আসতেছে। সেই সার্কুলারটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট যে হাই স্কুলগুলো আছে, অর্থাৎ গভর্নমেন্ট যে হাই স্কুলগুলো আছে সেই গভর্নমেন্ট হাই স্কুলে প্রচুর পরিমাণে টিচার দরকার। যেটা বিসিএস পরীক্ষার যেটা নেওয়া হয় পিএসসির মাধ্যমে, ঠিক পিএসসি ওই পরীক্ষাটি নেবে। তার মানে গভর্নমেন্ট হাই স্কুলের পরীক্ষাটা সম্ভবত পিএসসি নেবে। আরেকটা সার্কুলার তোমরা জানো যে পুলিশের একটা পর্যায়, সেটা হচ্ছে যে এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একটা সার্কুলার আসতেছে। এছাড়াও প্রতিনিয়ত 10 থেকে 20 গ্রেডের যে বিভিন্ন চাকরিগুলো আছে সেটা সার্কুলার কিন্তু মাঝে মাঝে বা প্রায়ই হচ্ছে, এবং সেটার পরীক্ষা হচ্ছে। তার মানে 2025 থেকে 2026-এর মধ্যে সিভিল সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিস, প্রাইমারি হেড টিচার, প্রাইমারি টিচার, এনটিআরসিএ, গভর্নমেন্ট হাই স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং অন্যান্য চাকরি। জাস্ট তোমাকে তোমার কৌশল পরিবর্তন করতে হবে। কোন চাকরির প্রশ্ন কিভাবে আসে সেটা নিয়ে তোমার রিসার্চ করতে হবে, কোন কোন টপিক থেকে আসে সেটা তোমাকে চিন্তা করতে হবে, এবং সে আগে তোমাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে সরকারি চাকরির অনেকগুলো সার্কুলার বা অনেকগুলো পরীক্ষা আমরা এখন থেকে প্রস্তুতি নিব। হ্যাঁ, আমি তোমাদেরকে বার্তাটা দিতে পারছি কিনা প্লিজ একটু কমেন্ট করো, তোমরা মাঝে মাঝে একটু কমেন্ট করবা তোমরা। আচ্ছা, আমরা একটু সিরিয়াস মুডে না গিয়ে একটু রিল্যাক্স মুডে ক্লাসটা করি, আলোচনাগুলো শুনি। তোমরা একটু আমাকে কমেন্ট করবা ক্লিয়ার কিনা। আচ্ছা, লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে বেশ কয়েকটা প্রশ্ন সলভ করতে দিব, এবং সেই প্রশ্নগুলো তোমাদের কোন কোন পরীক্ষায় কিভাবে আসতে পারে দেখি কে কমেন্টটা করতে পারো, সেটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। আচ্ছা, তোমরা প্রত্যেকে একটু প্রস্তুতি নাও। আমি তোমাদেরকে আজকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল থেকে কয়েকটা প্রশ্ন দিব। হ্যাঁ, আর তোমরা জানো যে আমার যে প্রতিষ্ঠান মিলনস বিসিএস কেয়ার, এটি আমার অনলাইন প্রতিষ্ঠান এবং এটি একটা অনলাইন প্ল্যাটফর্ম বটে। আমি এই প্রতিষ্ঠানের কর্ণধার বলতে পারো, আমি মিলন স্যার। তোমরা আমাকে অনেকে চেনো। আমি মূলত বিসিএসের ভাইবাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি, এবং তোমাদেরকে আমি বলছি মূলত আমি 29 বিসিএস থেকে ভাইবা পড়াই, এটা আমি তোমাদেরকে বলছি। আর 40 বিসিএস থেকে সারা বাংলাদেশে 40তম বিসিএসে সারা বাংলাদেশে সর্বপ্রথম আমি বিসিএসের ভাইবা কার্যক্রম শুরু করি অনলাইনে, সারা বাংলাদেশে সর্বপ্রথম আমি। এবং 40তম বিসিএস থেকে সর্বশেষ 44তম বিসিএস পর্যন্ত বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস আনসার ক্যাডার, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, বিসিএস ফরেস্ট ক্যাডার, বিসিএস পোস্টাল ক্যাডার, বিসিএস কোঅপারেটিভ ক্যাডার, বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার, বিসিএস হেলথ ক্যাডার, বিসিএস এগ্রিকালচার ক্যাডার, বিসিএস লাইভস্টক ক্যাডার,
প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছে। যতটুকু আমার এই মুহূর্তে জানা আছে, মানে আমি এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারছি না, কারণ আমার তো সব ডকুমেন্টস থাকেও না অনেক সময়, আর নন ক্যারিয়ার অনেকে চাকরি পেয়েছে। কাজে এখন থেকে আমি তোমাদেরকে বিসিএসের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি, এটা আমি 50th বিসিএসের 50তম বিসিএসের জন্য বিসিএস পরীক্ষার যে 200 নম্বর প্রিলিমিনারি একটা ফুল কোর্স, এটা খুব দ্রুত আমি শুরু করব। একই সাথে তোমাদেরকে আমি বলে রাখি, একই সাথে প্রাইমারি হেড টিচার প্লাস প্রাইমারি টিচার প্লাস NTRCA প্লাস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা বললাম, প্লাস গভর্নমেন্ট হাই স্কুল প্লাস 10 থেকে 20 গ্রেডের যে আদার চাকরিগুলো আছে, এই চাকরিগুলোর কম্বাইন্ড প্রস্তুতি মানে হচ্ছে যে MCQ প্রিলিমিনারি কিংবা MCQ লিখিত, এরপর ভাইবা আমি দ্রুত শুরু করব। সম্পূর্ণ ভাইবা ক্লাসগুলো আমি নিজে নিব, এবং ভাইবা নিয়ে অনেক ছেলেমেয়ের যে ভাইবা ভীতি, অনেকে ভাইবা দিয়ে ফেল করে, অনেক 2 বা 3 বার ভাইবা দিয়েও ফেল করেছে। তারপরে ভাইবা জিনিসটা কি, ভাইবা বোর্ডে কি দেখা হয় একজন প্রার্থীকে, NTRCA তো অনেকেই ভাইবা ফেল করছে। তোমরা জানো যে সর্বশেষ 18th যে NTRCA, এবং সারা বাংলাদেশে কিন্তু NTRCA ভাইবা কোর্সের অনলাইন ভাইবা কোর্স, প্রাইমারি ভাইবা কোর্স, বিসিএস ভাইবা কোর্স অনলাইনে, 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের ভাইবা কোর্স অনলাইনে, এগুলোর পায়োনিয়ার কিন্তু আমি মিলন স্যার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তো পূর্ণাঙ্গ প্রস্তুতি খুব দ্রুত আমি সার্কুলার দিয়ে দিব। তোমরা যারা এই চাকরিগুলোর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, প্রিলি লিখিত ভাইবা, আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো দেখি তোমাদের কমেন্টগুলো দেখি। মতিয়ার কমেন্ট করছো, ওয়ালাইকুম সালাম মতিয়ার। তারপরে ফাহমিদা কমেন্ট করছো। আচ্ছা, এবার একটু দেখি তোমাদের প্রস্তুতি কেমন, চাকরির প্রস্তুতি কেমন, প্রত্যেকে কমেন্ট করবো। আমি তোমাদের প্রশ্নগুলো আগে লিখে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, এটা প্রাইমারি চাকরির পরীক্ষায় প্রশ্নটি এসেছে, বিসিএসের চাকরির পরীক্ষায় প্রশ্নটি এসেছে, অন্যান্য চাকরির প্রস্তুতিতে প্রশ্নগুলো আসতে পারে। আজকে তোমাদের আমি 5টা প্রশ্ন সলভ করব, এবং 5টা প্রশ্ন কিভাবে পরীক্ষা আসতে পারে সেটা আমি তোমাদেরকে আজকে বোঝাবো। আচ্ছা, আমাদের মামুন কমেন্ট করছো, গুড ইনিশিয়েটিভ। মামুন, তোমার জন্য অনেক শুভকামনা এবং অনেক কৃতজ্ঞতা, তুমি সুন্দর একটা পরামর্শ দিয়েছো। কারণ ছেলেমেয়েরা তাদের যোগ্যতায় চাকরি পায়। আই স্ট্রংলি বিলিভ দ্যাট দোজ হু আর মাই বিসিএস ভাইবা স্টুডেন্টস ফ্রম ভ্যারিয়াস ইনস্টিটিউশন, আমি সবসময় তাদেরকে বলি, তুমি ব্রিলিয়ান্ট ছেলে, তাই ভাইবা পর্যন্ত তো এসেছো, তোমার চাকরি তোমার যোগ্যতায় হবে। আমার কাছে ভাইবা পড়ে আমি শুধু তোমাকে কোঅপারেট করব, তোমাকে শুধু কৌশলগুলো বলে দিব যে ভাইবা বোর্ডকে কীভাবে তুমি স্যাটিসফাই করবা, তোমার যোগ্যতায় চাকরি হবে। এবং তোমরা যারা চাকরি প্রার্থী, তোমাদেরকে আমি তুমি করে বলছি, আমি ভেবে নিচ্ছি তোমাদের এজ যাদের 32 বছর পর্যন্ত, তাদেরকে আমি তুমি করে বলছি, এটা আমি কমফোর্ট ফিল করি। তোমরা যারা চাকরি প্রার্থী, তোমাদের যোগ্যতায় তোমরা চাকরিটি পাবা, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন টিচারের কাছে পড়ে তোমার চাকরি পাওয়াটা একটু সহজ হবে। বাট যদি মিসগাইডেড হও, কোনটি আননেসেসারি, কোনটি নট নেসেসারি, কোনটি নেসেসারি, তোমাকে বুঝতে হবে কোন ইনফরমেশনটি নেসেসারি আর কোন ইনফরমেশনটি নট নেসেসারি এবং আননেসেসারি। হুইচ ইনফরমেশন ইউ শুড নো, হুইচ ইনফরমেশন ইউ মাস্ট হ্যাভ টু নো, হুইচ ইনফরমেশন ইউ হ্যাভ টু নো, হুইচ ইনফরমেশন ইউ আর টু নো, হুইচ ইনফরমেশন ইউ নিড নো, এটা তোমাকে জানতে হবে। তো আমি আবারও বলছি, আমি তো আসলে ব্যস্ত থাকি বিসিএস ভাইবা নিয়ে, যে কারণে এই কোর্সগুলো বা এই চাকরির প্রস্তুতি নিয়ে আসলে কথা বলার সুযোগ আমি কম পাই, যে কারণে আমি সময়ও দিতে পারি না। তো আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি এটা আরও বেশি স্বতঃস্ফূর্ত হব এবং তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে আরও বেশি দিক নির্দেশনা দেবো, যাতে তোমার চাকরিটি পাওয়াটা সহজ হয়ে যায়। ভুলভাল তথ্য না, যেটা প্রয়োজনীয় তথ্য ততটুকু। আচ্ছা, আমি তোমাদের দেখি আজকে কে আগে আনসারটা করতে পারো তোমাদের মধ্যে। আগে আমি প্রথম প্রশ্নটা করি। OIC এর দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় কোন দেশ থেকে? প্রশ্নটা প্রত্যেক আগে শুনো। OIC এর দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় কোন দেশ থেকে? আমি তোমাদের অপশনগুলো দিচ্ছি। অপশন ক জেদ্দা, অপশন খ কাতার,
অপশন ঘ ব্রিটেন, অপশন ঘ কোনোটি নয়। প্লিজ প্রত্যেকে একটু শেয়ার করবা, এটা আমার হাম্বল রিকোয়েস্ট সবার প্রতি। দেখি এই কমেন্টটা কে আগে করতে পারে, এটার আনসারটা কে আগে দিতে পারে। ওআইসি এর দাপ্তরিক কার্যক্রম, এই প্রশ্নটা কিন্তু এটা প্রাইমারি, বিসিএস এবং অন্যান্য চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বিসিএস পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা তোমার প্রিলিমিনারি, এমসিকিউ, রিটেন এবং ভাইবা তিনভাবে প্রশ্নটি করা হতে পারে। আচ্ছা, আমাদের তানিম দেখি একটু প্রথমে, আচ্ছা ভোল্ড ব্লুম, আচ্ছা যাই হোক জেদ্দা কমেন্ট করছো, তানিম কমেন্ট করছো জেদ্দা। হ্যাঁ, বাকিদের কি অবস্থা দেখি, বাকিদের অবস্থাটা দেখি, দেখি কি আগে কমেন্টটা করতে পারে। আমি একটু ওয়েট করি তোমাদের জন্য। আমি একটু ওয়েট করতেছি, তোমরা অনেকে পার্টিসিপেট করছো। আচ্ছা, কৃষ্ণ কমেন্ট করছো, তারপরে মতিয়ার কমেন্ট করছো। আচ্ছা, আমি একটু তোমাদেরকে আরেকটু সময় দিচ্ছি, একটু দেখি। তো তোমাদের প্রস্তুতিগুলো আমি চাইবো। আচ্ছা, হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করছো, এবার আমি তোমাদের সলভটা করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা খেয়াল করে দেখব। আমাদের প্রশ্নের মধ্যে কী ছিল দেখো তো, শব্দটি হচ্ছে ওআইসি এর দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় কোন দেশ থেকে। তাহলে প্রশ্নটি কী ছিল, দেশ থেকে। এখন এর মধ্যে দেশ কয়টা আছে? এর মধ্যে দেশ আছে কাতার এবং ব্রিটেন। তাহলে ব্রিটেন তো নন মুসলিম দেশ, ইউজুয়ালি নন মুসলিম মেজরিটি দেশ, আর ওআইসি মূলত একটি মুসলিম প্রধান দেশগুলোর একটি সংগঠন। তাহলে ওআইসির সদর দপ্তর কোন দেশ থেকে, যেহেতু দেশের কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে অপশনটা দুটোকে খেয়াল করবো, একটা কাতার এবং ব্রিটেন। তাহলে সেই অর্থে কিন্তু আলটিমেটলি ব্রিটেন আনসারটা হবে না। আচ্ছা, কাতার যেহেতু একটা দেশ, কাতারেও কিন্তু ওআইসির হেডকোয়ার্টার্স না, আমরা সকলেই জানি। তাহলে অপশন থাকে দুটো, একটা হচ্ছে কোনোটি নয়, একটা হচ্ছে জেদ্দা। আচ্ছা, প্রশ্নটি যদি কোন দেশ থেকে হয়, তাহলে দেশ বলতে কি জেদ্দাকে আমরা দেশ জানি নাকি জেদ্দা একটা শহর জানি? হ্যাঁ, তোমরা প্লিজ একটু ভালো করে খেয়াল করো, জেদ্দা কিন্তু কোনো দেশ না, জেদ্দা একটা শহর, আর প্রশ্ন করা হয়েছে দেশের উপরে। তাহলে সেই অর্থে কিন্তু উত্তরটা জেদ্দা না। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে কোনোটি নয়। এখন কোনোটি নয় তো বুঝলাম, তাহলে কোন দেশটি হবে? তাহলে এটার উত্তর হবে হচ্ছে কিংডম অফ সৌদি আরাবিয়া বা KSA, সঠিক উত্তরটি হবে। যেহেতু KSA নেই, তাহলে কোনোটি নয়। এখন তোমরা বলো তো দেখি, কখনো কি এভাবে তোমরা চিন্তা করেছো? আমার তো মনে হয় না তোমরা এভাবে চিন্তা করছো। তোমরা শুধু ইনফরমেশন মুখস্থ করো আর পরীক্ষার হলে গিয়ে না বুঝিয়ে না জেনে একটা আনসার করে বসো। কমেন্ট করো তো দেখি তোমরা এভাবে কখনো চিন্তা করছো কি না। আমি তো তোমার সঠিক উত্তর কোনটি হবে এখনো সেভাবে আমি যাইনি, কিন্তু আমি তোমাকে কি করলাম, এমসিকিউ পদ্ধতিতে যে কোনো চাকরির প্রস্তুতি তোমাদেরকে কি বলা হয় যে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার অ্যান্ড ফিল আপ দ্য সার্কেল হুইচ ইজ কারেক্ট আনসার। তা হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে to do the correct answer? Proper way to do the correct answer, at first you have to find out which is correct answer, otherwise you have to find out which are not correct answers. If you are able to find out the correct answer, in that case you have to fill up the circle, or other hand you have to find out the wrong answers. তার মানে আমি কিন্তু এখানে সঠিক আনসার কোনটি, হ্যাঁ এই যে আমাদের তানিম কমেন্ট করছো নো স্যার, তারপরে আমাদের কৃষ্ণ কমেন্ট করছো না নো স্যার। তাহলে আমরা এখানে মাথায় রাখবো, এভাবে দেখবো অনেকেই প্রশ্ন করবে, মানে উত্তর দিবে পরীক্ষার হলে
দিয়ে বলবে যে আমার পরীক্ষা ফাটাফাটি হয়েছে, দেখবা তার রেজাল্ট হচ্ছে না। সূক্ষ্মভাবে ইউ হ্যাভ টু বি ইনাফ কনসেন্ট্রেটেড ইন ইউর এক্সাম হল। অনেক বিষয় রয়েছে। এখন আসো তাহলে এখান থেকে তোমার সম্ভাব্য প্রশ্নগুলো কোন কোন জায়গায় কিভাবে হতে পারে। তার আগে আমি তোমাকে যদি বলি দাপ্তরিক কার্যক্রম, এর অর্থ হচ্ছে যে দাপ্তরিক শব্দটি আসছে দপ্তর থেকে। দপ্তর শব্দটির অর্থ হচ্ছে কার্যালয়, দপ্তর শব্দটির অর্থ হচ্ছে অফিস। তার মানে ওআইসি নামক যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মুসলিম মেজরিটি রাষ্ট্রগুলোর যে একটি সংস্থা ওআইসি, সে ওআইসির প্রধান কার্যালয় যাকে বলা হয় হেড অফিস কিংবা হেড কোয়ার্টার, সদর দপ্তর কিংবা সেক্রেটারিয়েট বা সচিবালয়। তাহলে ওআইসির সচিবালয়, ওআইসির সদর দপ্তর, ওআইসির প্রধান কার্যালয়, এই সবগুলো একই কথা। তোমাকে ভিন্ন ভিন্ন শব্দটা বুঝতে হবে। প্রশ্নকর্তা কোন শব্দ ইউজ করবে এটা তো আমরা জানি না। তাহলে ওআইসির প্রধান কার্যালয়, ওআইসির সদর দপ্তর, ওআইসির সচিবালয় কিংবা ওআইসির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় কোন দেশ থেকে। দেশ থেকে বললে সেটা হবে সৌদি আরব। আর যদি বলা হয় কোথা থেকে, তাহলে সেই জায়গাটি হবে জেদ্দা। আর যদি স্পেসিফিক করে দেয় সৌদি আরবের কোন জায়গা থেকে, তাহলে জেদ্দা। আর যদি দেশ বলা হয় তাহলে কিন্তু জেদ্দা হবে না, কারণ জেদ্দা কোনো দেশ না। পৃথিবীতে 195টি স্বাধীন দেশ আছে, তার মধ্যে জেদ্দা কিন্তু দেশ না। তুমি জেদ্দা দাগানো মানেই তুমি জেদ্দাকে রেকগনাইজ করলে যে এটি একটা স্বাধীন দেশ, তুমি তো অপরাধ করে বসলে। এখন দেখো এই প্রশ্নটা তোমাকে বা এখান থেকে তোমাকে, আচ্ছা জি স্যার এত ডিপলি রিয়ালাইজ করা হয় নাই, আমাদের মতিয়ার কমেন্ট করছো। এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো দেওয়া হবে। এখনকার প্রশ্নের প্যাটার্ন এরকমই এবং এভাবেই কিন্তু প্রশ্নটি দেওয়া হবে। তুমি তো সহজভাবে যেটা জানো, কিন্তু একটু কঠিনভাবে একটু শেখার চেষ্টা করো। এবার যখন তুমি বিসিএস বলো, প্রাইমারি বলো, এনটিআরসিএ বলো বা যে কোনো চাকরির ক্ষেত্রে তোমাকে এমসিকিউ পদ্ধতিতে যদি আসে এভাবে লিখবা। আর যদি তোমাকে এক বাক্যে উত্তর লিখতে হয় যে ওআইসির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় কোন দেশ থেকে, তখন তোমাকে লিখতে হবে যে ওআইসির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় সৌদি আরব থেকে। তারপর যদি প্রশ্ন আসে যে ওআইসির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় কোথা থেকে, তাহলে ওআইসির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় সৌদি আরবের জেদ্দা থেকে। ঠিক এই জিনিসটা তোমাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে, বলো তো ওআইসি কোন জাতীয় সংগঠন? স্যার ওআইসি মুসলিম প্রধান দেশগুলোর একটি সংগঠন। আচ্ছা ওআইসির সদর দপ্তর বা প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায় অবস্থিত বলো তো? স্যার এটি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। আর যদি বলা হয় কোন দেশে অবস্থিত, স্যার সৌদি আরবে। তো আমি তোমাদেরকে আবারও বলছি, সিভিল সার্ভিস নিয়ে, গভর্নমেন্ট জব নিয়ে আমার দীর্ঘদিনের যে রিসার্চ, তাতে আমি তোমাদেরকে বলবো যদি তোমার প্রস্তুতিটা একটু ব্যতিক্রম হয়, তোমার টার্গেট থাকবে যে এটা আমার প্রথম চাকরি, এটা আমার শেষ চাকরি, এই চাকরিতে আমার চাকরি পেতে হবে, এই পরীক্ষা আমার চাকরি পেতে হবে। সো মাই প্রিপারেশন শুড বি কম্বাইন্ড রিগার্ডিং দিস ইস্যু হুইচ টাইপ অফ কোশ্চেন আই মে বি ফেসড ইন প্রিলিমিনারি, লিখিত অ্যান্ড ভাইবা। ঠিক এই জিনিসটা আমি তোমাদের মধ্যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই জাতীয় আমি কম্বাইন্ড প্রস্তুতি সংক্রান্ত কোর্স আমি শুরু করব। এখন তোমরা একটু কমেন্ট করো প্লিজ, আমি তোমাদেরকে বার্তাটা দিতে পারলাম কি না একটু কমেন্ট করো। বলো, মতিয়ার কমেন্ট করবো, বাকিরা কমেন্ট করো যে এখান থেকে তোমাকে, আর প্লিজ একটু শেয়ার করে দিবা, মানে একই টপিক থেকে তোমাকে কিভাবে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হবে, কিভাবে লিখিত প্রশ্ন হবে এবং কিভাবে ভাইবাতে প্রশ্ন হবে। সারা বাংলাদেশে প্রাইমারি ভাইবা কার্যক্রম আমি শুরু করেছি অনলাইনে, এবং যাদেরকে পড়িয়েছে তারা অলমোস্ট সকলেই চাকরি পেয়েছে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। সিনিয়র স্টাফ নার্স, এনটিআরসিএ, শুধু এমসিকিউ পদ্ধতিতে চাকরি মানে পাশ করলে হবে না, তোমাকে ভাইবা পর্যন্ত যেতে হবে। আচ্ছা তাহলে আমি আজকে তোমাদেরকে একটা প্রশ্ন সলভ করে দিলাম যে একটা প্রশ্ন আমাকে কিভাবে আসতে পারে। এখন আমি তোমাকে শুধুমাত্র ওআইসির সদর দপ্তর কোথায়, কোথায় দাপ্তরিক কার্যক্রম, শুধু একটা বাক্যে সলভ করলে হবে না, মানে এখান থেকে কী জাতীয় প্রশ্ন হতে পারে, টপিকগুলো কি কি ইত্যাদি ইত্যাদি তোমাকে বুঝতে হবে। আচ্ছা একটু কমেন্ট করো তোমরা। জি স্যার, আমাদের মতিয়ার কমেন্ট করছো, বাকিদের কি অবস্থা? আমি এবার তোমাদেরকে যাব দ্বিতীয় যে প্রশ্ন, দেখি কি আনসারটা দিতে পারো। এটাও বিশেষ পরীক্ষা প্রশ্নটি আসছে। বিমস্টেক কোন জাতীয় সংগঠন?
বিমস্টেক কোন জাতীয় সংগঠন? পরিবেশবাদী, মানবাধিকার, বাণিজ্য, অর্থনৈতিক। কোন জাতীয়, আমি একটু প্রশ্নটা কারেক্ট করি, কোন জাতীয় জোট বা কোন জাতীয় সংগঠন? দেখি কি আনসারটা আগে করতে পারো তোমরা। কৃষ্ণ কমেন্ট করছো জি স্যার ক্লিয়ার, একটু প্রত্যেকে শেয়ার করে দিবা। বলো যে এটা সঠিক আনসারটি কি হবে। বিমস্টেক কোন জাতীয় জোট বা কোন জাতীয় সংগঠন? আর আমি তোমাদেরকে এখন থেকে আগে থেকে বার্তা দিয়ে দিব, অনেক সময় হয়তো বার্তা নাও দিতে পারি ব্যস্ততার কারণে, যে কখন তোমাদের লাইভ ক্লাসটা হবে। লাইভ ক্লাসের বার্তা পেলে, তোমাদের নোটিফিকেশন পেলে তোমরা খাতা কলম নিয়ে ক্লাসে হাজির হবা। এখন বলো যে এটির আনসারটা তোমরা কে পারবা, যে বিমস্টেক কোন জাতীয় জোট বা কোন জাতীয় সংগঠন? পরিবেশবাদী, মানবাধিকার, বাণিজ্য বা অর্থনৈতিক? হ্যাঁ, এখন পর্যন্ত কারোর কাছ থেকে আনসারটা পেলাম না। দেখি কি আনসারটা আগে করতে পারো। আই এম ওয়েটিং। এই কোশ্চেনটা কিন্তু বিসিএসে আসছে। বিসিএসে কোশ্চেনটা আসছে। আর তোমরা আমাকে একটু বলবা যে কোন সময় তোমাদের লাইভটা নিলে পারে তোমাদের সুবিধা হয়, সেই পরামর্শগুলো আমাকে দিবা, কারণ আমি নিয়মিত লাইভ নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ঘ। কৃষ্ণ বলছো, তানিম বলছো ঘ। আচ্ছা, কৃষ্ণ বলছো সি, দুলাল বলছো হচ্ছে ডি। আচ্ছা, আমরা একটু দেখবো, এটা কিন্তু বিশেষ পরীক্ষার প্রশ্নটি আসছে। প্রশ্নটি হলো যে প্রথম যে এখানে ইলাবোরেশনটা আমরা একটু দেখব, বিমস্টেক। আচ্ছা, বিমস্টেকের ইলাবোরেশনটা, এটা নিয়ে আমি তোমাদেরকে ক্লাস নেব। বিমস্টেকের ইলাবোরেশনটা হচ্ছে বে অফ বেঙ্গল। তার মানে বে অফ বেঙ্গল বলতে এখানে ইন্ডিকেট করছে হচ্ছে আমাদের বঙ্গোপসাগরকে বোঝাচ্ছে। তাহলে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তার মানে মূল কথাটাই হলো এটি হচ্ছে একটা ইকোনমিক কোঅপারেশন, যেটা লাস্ট দুইটা লেটার দিয়ে ইসিকে বোঝাচ্ছে। তাহলে ইকোনমিক শব্দটির অর্থ হচ্ছে অর্থনৈতিক, আর কোঅপারেশন অর্থ হচ্ছে সহযোগিতা। তার মানে আমরা যদি এটাকে, এই অ্যাব্রিভিয়েশনটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এটির প্রাথমিক অর্থ দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো একে অপরকে অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা কর্মে, এই মর্মে এই জোটটি গঠিত হয়েছে বা এই সংগঠনটি গঠিত হয়েছে। তার মানে হচ্ছে যে ইকোনমিক কোঅপারেশন যদি হয়, তার মানে এটা মানবাধিকার না, এটা পরিবেশবাদী না, এটা বাণিজ্য না, তাহলে এটার উত্তরটা কী হবে? অর্থনৈতিক। তাহলে প্রথমত আমরা গাইড বই থেকে কি মুখস্থ করেছি, যে বিমস্টেক একটি অর্থনৈতিক জোট বা বিমস্টেক একটি অর্থনৈতিক সংগঠন। এটা বিশেষ পরীক্ষায় এসেছে, প্রাইমারি এনটিআরসি, অন্যান্য পরীক্ষাও আসতে পারে, সিনিয়র স্টাফ নার্স। তাহলে আমরা কিন্তু ইলাবোরেশন দেখেও কিন্তু বুঝলাম যে এটি একটি অর্থনৈতিক জোট। এখন তোমরা একটু ক্লিয়ার কিনা? হ্যাঁ, একটু বলো যে তোমরা ক্লিয়ার কিনা, আমি যে তোমাদের যে টেকনিকটি বললাম সেটা তোমরা ক্লিয়ার কিনা। তাহলে বিমস্টেক, আচ্ছা আমি একটু প্রত্যেকের কাছে আবারও বলছি, তোমরা প্রত্যেকে একটু শেয়ার করে দিবা, শেয়ার করে দিয়ে তোমাদের টাইম লাইনে রেখে দাও, পরবর্তীতে ভিডিওটা তোমরা দেখতে পারবা। এই সব কথা কিন্তু তোমাদের মনে থাকবে না। তার মানে হলো যে এখান থেকে তোমাকে কি প্রশ্ন করতে পারে। এবার দেখো, তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা। প্রিলিমিনারি পরীক্ষায় নর্মালি কি হয়, এমসিকিউ পদ্ধতিতে বৃত্ত ভরাট করতে হয়, আর লিখিত পরীক্ষায় তোমার নর্মালি কী করতে হয়, এক বাক্যে উত্তরটি লিখতে হয়, যে বিমস্টেক কোন জাতীয় জোট বা কোন জাতীয় সংগঠন। উত্তর কী হবে? বিমস্টেক একটি অর্থনৈতিক জোট। আর এটা যদি তুমি ভাইবা বোর্ডে যাও, সেটা বিসিএসের ভাইবা বলো, প্রাইমারি ভাইবা বলো, এনটিআরসির ভাইবা বলো, সিনিয়র স্টাফ নার্সের ভাইবা বলো, তোমাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা বিমস্টেকের নাম শুনছো? জি স্যার শুনেছি। আচ্ছা, বিমস্টেক মূলত কোন জাতীয় জোট বা সংগঠন? স্যার মূলত এটি একটি অর্থনৈতিক জোট বা সংগঠন। বিমস্টেকভুক্ত দেশগুলো নর্মালি কোন সাগরের তীরে এই দেশগুলো? তো সাগর বলতে এটা উপসাগরকে বোঝাচ্ছে,
স্যার বঙ্গোপসাগরের তীরে বা বঙ্গোপসাগরের তীরবর্তী। ইনিশিয়ালি এই বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো নিয়েই কিন্তু এটি গঠিত হয়েছে। বর্তমানে 7টি দেশের সদস্য, আমি সেই তথ্যে যাব না। আমি আবারও বলছি, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আমি আমার তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি অ্যাজ ইউজুয়াল। সবাই যেভাবে পড়ায়, সবাই যেভাবে উপস্থাপন করে সেভাবে না। ইউর প্রিপারেশন শুড বি কম্বাইন্ড, নট অনলি ইন বিসিএস, নট অনলি ইন প্রাইমারি, নট অনলি ইন NTRC, not only in senior staff nurse, but also all government job, your preparation should be combined. I think I have been able to make you understand. আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি। ক্লিয়ার স্যার? আমাদের মতের কমেন্ট করছো, ক্লিয়ার স্যার? তো বাবা আমাকে তো টেকনিক অবলম্বন করতে হবে, তাই না? আমাকে তো শোনো, চাকরি প্রার্থীদের মধ্যে সবাই তো আর চাকরি পায় না। আবেদন করার যোগ্যতা যাদের আছে চাকরিতে, সবাই তো আবেদন করে, কিন্তু চাকরি পায় কারা? যাদের প্রস্তুতিটা একটু ইউনিক, চিন্তা ভাবনা আচার আচরণ কৌশলে তারা একটু ইউনিক। বি কনফিডেন্ট, ইনশাল্লাহ চাকরি পাবা। আচ্ছা, এখন আসো, বিমস্টেক থেকে আমাদের আরও প্রশ্ন হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বলে দিচ্ছি। এই বিমস্টেকের সর্বশেষ সম্মেলন হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। একটু নোট রাখো, সবাই কিন্তু এগুলো খাতায় নোট করে ফেলবা। বিমস্টেকের সর্বশেষ সম্মেলন হয়েছে ব্যাংককে। ব্যাংকক ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ হুইচ কান্ট্রি? থাইল্যান্ড। ওখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে বলো তো বিমস্টেকের সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে? স্যার থাইল্যান্ডের ব্যাংককে। ভেরি গুড। থাইল্যান্ডকে কি বলা হয়? আমি ভাইবা উপযোগী প্রশ্নের উত্তর দিচ্ছি। স্যার থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। আর কি বলা হয়? স্যার শ্যাম দেশ। ভেরি গুড। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ বা শ্বেতহস্তির দেশ, আর থাইল্যান্ডের পূর্ব নাম ছিল শ্যাম দেশ। তার মানে পূর্বে থাইল্যান্ডকে কি বলা হতো? শ্যাম দেশ। তাহলে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের সর্বশেষ সম্মেলন হয়েছে। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ বা শ্বেতহস্তির দেশ, আর থাইল্যান্ডের পূর্ব নাম হচ্ছে শ্যাম দেশ। ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদেরকে বলি যে বর্তমানে এই যে বিমস্টেকের সভাপতি, এই সভাপতি হচ্ছে বাংলাদেশ। বিমস্টেকের সভাপতি হচ্ছে বাংলাদেশ, আর ব্যক্তি হিসাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, বর্তমানে বিমস্টেকের সভাপতি। যারা এই যে 47তম বিসিএস পরীক্ষা দিবে সেপ্টেম্বর মাসে 19 তারিখে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারি, NTRC, অন্যান্য চাকরির জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একটু মাঝে মাঝে একটু কমেন্ট করো, তোমাদের কি মনে হচ্ছে যে এই তথ্যগুলো বা এই প্রস্তুতিগুলো একটু আলাদাভাবে তোমরা শিখছো? হ্যাঁ, বিশ্বাস করছো তোমরা? মনে হচ্ছে? অর্থাৎ তুমি যে প্রস্তুতিটা নিচ্ছ, যে তথ্যটি পড়ছো, সেই তথ্যটি প্রিলিমিনারি MCQতে কীভাবে আসতে পারে, লিখিততে কীভাবে আসতে পারে, ভাইভাতে কীভাবে আসতে পারে, সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আমি 2টা প্রশ্ন সলভ করব। 2টা তো আন্তর্জাতিক থেকে সলভ করলাম, এবার আমি বাংলাদেশ থেকে 2টা প্রশ্ন সলভ করব, দেখি কি আনসারটা করতে পারো। আচ্ছা, প্রশ্নটি হলো বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? অপশন কি কি আছে একটু দেখি। শাসন বিভাগ, খ আইন পরিষদ, গ আইন মন্ত্রণালয়, ঘ সুপ্রিম কোর্ট। দেখি এইটার আনসার কে আগে করতে পারে। মতিয়ার কমেন্ট করছো, ভেরি ইফেক্টিভ ইনফরমেশন। থ্যাংক ইউ মতিয়ার। আচ্ছা, আমি কিন্তু আবারও বলছি, আমি দুঃখ প্রকাশ করছি, কাউকে যদি আমি তুমি করে অ্যাড্রেস করি, যদি কেউ বয়সে বড় হয়, সেক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি ধরে নিচ্ছি এই ক্লাসটি তাদের জন্য যাদের এজ 32 ইয়ার্স, ইনফ্যাক্ট যারা জব সিকার, তাদেরকে মূলত আমি তুমি করে অ্যাড্রেস করছি। অনেকে আমার বয়সে বড় হতে পারেন, বাট আমি আমার
কমফোর্টের জায়গা থেকে, স্বস্তির জায়গা থেকে আমি অ্যাড্রেস করছি তুমি বলে। সো আমি মাপ চাচ্ছি, কেউ যদি আমার বয়সে বড় হয়, সে যদি ক্লাসটি করে, তো তাকে আমি যদি তুমি করে বলি, আমি তাকে উদ্দেশ্য করে বলছি না, মূলত যারা জব শিখে তাদের উদ্দেশ্য করে বলছি। আচ্ছা, কৃষ্ণ আনসার করছো ডি। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের রক্ষককে? শাসন বিভাগ, আইন পরিষদ, আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট। কৃষ্ণ আনসার করছো ডি। আর বাকিদের কি অবস্থা সেটা একটু দেখি, বাকিদের কি অবস্থা সেটা একটু দেখি। আচ্ছা, মতিয়ার আনসার করছে ডি, রোকসানা আনসার করছে ডি, কৃষ্ণ আনসার করছে ডি। ভেরি গুড। তার মানে হচ্ছে যে এই প্রশ্নের আনসার কিন্তু প্রত্যেকের কারেক্ট, অর্থাৎ বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। কারেক্ট আনসার। এখন আমরা কি এটা ইনফরমেশন আকারে মুখস্থ করেছি নাকি এটা বুঝে পড়েছি, একটু আমরা একটু দেখব। কারণ এটা শুধু প্রিলিমিনারিতে এমসিকিউ আকারে আসলো, আমি দিয়ে আনসার করে ফেললাম। বাট যখন আমি ভাইবা দিব, আমি আবারও বলছি, বাংলাদেশের না যে কোনো চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এবং ভাইবা হবে। ভাইবার প্রশ্নগুলো ইনফরমেটিভ টাইপের নাও হতে পারে, এটা অ্যানালাইটিক্যাল টাইপের হতে পারে। অর্থাৎ ইউ হ্যাভ টু ক্লারিফাই দেম ওয়াই ইউর আনসার ইজ কারেক্ট। ইফ ইউ আর নট এবল টু ডু সো, আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট ইউ আর নট ইনাফ ইনফরমেটিভ। অর্থাৎ আমি আবারও বলছি, তোমাকে ভাইবাতে এটার ব্যাখ্যা দিতে হবে। আমি বলে দিচ্ছি প্রাইমারি ভাইবাতে কী প্রশ্ন করা হয়েছে, এগুলো আমি জানি, অবগত আছি। অনেক প্রশ্ন যেটা আমি জানি কেমন প্রশ্ন করা হয়েছে। এনটিআরসিএ পড়িয়েছি আমি ভাইবা, প্রাইমারি ভাইবা পড়িয়েছি, সিনিয়র স্টাফ নার্স ভাইবা পড়িয়েছি, কাজে আমি জানি কেমন প্রশ্ন হতে পারে। তাহলে আমরা এটার ব্যাখ্যাটা যদি প্রথম ব্যাখ্যায় আসি, তাহলে বাংলাদেশের সংবিধানের রক্ষককে? রক্ষক শব্দটির মানে হচ্ছে যে যিনি রক্ষা করেন, অর্থাৎ কিপার, যিনি সেভ করেন, রক্ষা করেন, যিনি গার্ডিয়ান, যিনি অভিভাবক, যিনি এটার ব্যাখ্যা করেন, তাকে বলা হয় মূলত রক্ষক। কার? সেটি হচ্ছে সংবিধানের। হোয়াট ইজ কনস্টিটিউশন বা সংবিধান? সুপ্রিম ল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভেরেন স্টেট। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তাহলে সংবিধান যদি একটি রাষ্ট্রের, হ্যাঁ আমাদের জাহিদ কমেন্ট করছে যে এক্সিলেন্ট, জাহিদ কমেন্ট করছে, জাহিদ একটা দারুণ কমেন্ট করছে জাহিদ। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। এক্সিলেন্ট। অনেকে বলে থাকে হাইকোর্ট বলে একটা কোর্ট আছে, সার্টেনলি নট দ্যাট। বাংলাদেশের যে কোর্ট বা বাংলাদেশের যে আদালত, এটা দুই ধরনের বা দুই প্রকারের। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে লোয়ার কোর্ট। লোয়ার কোর্ট মানে নিম্ন আদালত বা অধস্তন আদালত, আর সুপ্রিম কোর্ট মানে হচ্ছে উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে, একটা অ্যাপিলেট ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এটা কিন্তু দুটো বিভাগ, এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এখন আমরা একটু দেখি আইন পরিষদ। এই আইন পরিষদ বলতে আমরা আসলে কি বুঝি? আইন পরিষদ বা লেজিসলেচার, এটা বলতে মূলত আমরা বুঝি যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে বা আমাদের যে জাতীয় সংসদ রয়েছে সেটিকে আমরা বুঝি। তার মানে হচ্ছে যে আইন পরিষদ বলতে আমরা সংক্ষেপে যদি আমরা এটাকে জাতীয় সংসদ বুঝি, তো জাতীয় সংসদ কি সংবিধানের রক্ষক বা জাতীয় সংসদ কি সংবিধান তৈরি করে? না, সংবিধান প্রণয়ন করে হচ্ছে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর সংবিধানের কোনো সংযোজন, কোনো বিয়োজন, কোনো সংশোধন এটা করে হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি বা আমাদের হাউস অব দ্য নেশন। তাহলে বাংলাদেশের সংবিধানের রক্ষক কিন্তু জাতীয় সংসদ নয় বা আইন পরিষদ নয়, এটা আমরা বুঝলাম। তাহলে সংবিধানের সাথে আমাদের জাতীয় সংসদের বা আইন পরিষদের সম্পর্ক কি? সংবিধান এটাকে যদি আমি বলি, এটা সংশোধন করে কে? জাতীয় সংসদে সংবিধান সংশোধন করা হয়, এটা হচ্ছে জাতীয় সংসদের কাজ। তাহলে এই প্রশ্নের সাথে এটা উত্তর না। শাসন বিভাগ এটাও না। শাসন বিভাগের অপর নাম হচ্ছে নির্বাহী বিভাগ। শাসন বিভাগের কাজ হলো যে বাংলাদেশের যে আইনগুলো রয়েছে সাংবিধানিক, মানে সংবিধান তো সর্বোচ্চ আইন, সংবিধানের আলোকে আইন পরিণত হয়। কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে এটি কখনো হবে না। যদি এটা হয়ে থাকে তাহলে সেই আইনটি টোটালি বাদ যাবে। এটা হচ্ছে সাংবিধানিক সার্বভৌমত্ব। এখন আসি, তাহলে আমাদের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের কাজ কি? আইন বিভাগ কর্তৃক আইন প্রণীত হবে বা আইন পরিষদ কর্তৃক আইন প্রণীত হবে, সে আইনকে এক্সিকিউট করবে, কার্যকর করবে শাসন বিভাগ। বিচার বিভাগ কর্তৃক একটা জাজমেন্ট দেওয়া হবে, সেই জাজমেন্টটা কার্যকর করবে শাসন বিভাগ। তার মানে শাসন বিভাগ পুরো দেশকে পরিচালনা করে বা রাষ্ট্রকে পরিচালনা করে। শাসন বিভাগের কাজ কখনো সংবিধান প্রণয়ন করা না, সংবিধান রক্ষা করা না। তাহলে এটাও আনসার হবে না।
আইন মন্ত্রণালয় এটা তো হবেই না, কারণ মিনিস্ট্রি অফ ল এটা কখনো সংবিধানের রক্ষক না। তাহলে সেই অর্থে বাকি থাকে কোনটি? সুপ্রিম কোর্ট, উত্তর সুপ্রিম কোর্ট। তাহলে জাহিদ কমেন্ট করছো, মতিয়ার কমেন্ট করছো, ভেরি গুড স্যার। আমাদের আপনি তুমি করার বলায় আপনার ভেতরের ভাষা আমাদের ফেল। আচ্ছা আচ্ছা, যাই হোক, মতিয়ার অনেক বড় কমেন্ট করছে। যাই হোক, তাহলে আমাদের আনসারটা কি হবে? আনসারটা হবে সুপ্রিম কোর্ট। কীভাবে হবে? কারণ বাকি তিনটা না। তাহলে এখন যদি প্রশ্নটি আসে যে সংবিধানের রক্ষককে, সংবিধানের ব্যাখ্যাকারককে, সংবিধানের অভিভাবককে, তিনটার উত্তর সুপ্রিম কোর্ট। আশা করছি তোমরা যারা চাকরি প্রার্থী সবাই ক্লিয়ার। একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। বাংলাদেশের সংবিধানের রক্ষককে, বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারককে, বাংলাদেশের সংবিধানের অভিভাবককে, তিনটা প্রশ্ন হলেই উত্তর কী হবে? সুপ্রিম কোর্ট। আর যদি সুপ্রিম কোর্ট না থাকে, যদি আপিল বিভাগ থাকে, হাইকোর্ট বিভাগ থাকে, তাহলে উত্তর হবে সেটি। আমি একটু আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। আমি চাচ্ছি যে ক্লাসটা ইন্টারেক্টিভ ক্লাস হচ্ছে এবং তোমরা প্রত্যেকে এটাকে এনজয় করছো, এবং আমি প্রত্যেকের কাছে আমার হাম্বল প্রত্যাশা থাকবে প্রত্যেকে শেয়ার করে দিচ্ছ। এখন আসো প্রত্যেকে এটা ক্লিয়ার কিনা। জি স্যার ক্লিয়ার। কৃষ্ণ কমেন্ট করছো, জি স্যার ক্লিয়ার। কাম টু দ্য পয়েন্ট। তাহলে এখন তোমাকে এখান থেকে কি প্রশ্ন হতে পারে? ওই একইভাবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে একইভাবে হতে পারে, কিংবা হতে পারে যে সুপ্রিম কোর্টের একটা কাজের নাম বলো তো। দেখো প্রশ্নটা কীভাবে হতে পারে ভাইবা বোর্ডে। বলো তো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? স্যার সুপ্রিম কোর্ট। আচ্ছা সুপ্রিম কোর্টের একটা কাজের নাম বলো তো। স্যার সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক, বা সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক। আচ্ছা সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ আছে? দুইটি বিভাগ আছে স্যার। কী কী? আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এবার যদি বলে সুপ্রিম কোর্টের প্রধানকে, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান কিংবা বিচার বিভাগের প্রধান আমাদের মাননীয় প্রধান বিচারপতি। অনেকে বলি বসে প্রধান বিচারপতি, না, মাননীয় প্রধান বিচারপতি। অর্থাৎ আমাদের চিফ জাস্টিস শুড বি অ্যাড্রেসড অ্যাজ মাননীয়, অর্থাৎ হিজ এক্সিলেন্সি বা মাননীয় প্রধান বিচারপতি। তাহলে তোমাকে ভাইবা বোর্ডে আরও অনেক প্রশ্ন করতে পারে। সংবিধান কি? অলরেডি বলে দিয়েছি, সর্বোচ্চ আইন। তারপরে বাংলাদেশের সংবিধানের রক্ষককে বলে দিলাম। জাতীয় সংসদের কাজ কি? সংবিধান প্রণয়ন করা না, জাতীয় সংসদের কাজ হচ্ছে সংবিধান সংশোধন করা। আরও অনেক কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় সংসদ ভূমিকা রাখে, আইন প্রণয়ন করা। কিন্তু সংবিধান প্রণয়ন করার দায়িত্ব হচ্ছে গণপরিষদের, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা হচ্ছে গণপরিষদ। আচ্ছা মতিয়ার কমেন্ট করছে ক্লিয়ার। আমি আরেকটা প্রশ্ন তোমাদের সলভ করবো। এখন দেখো তোমরা একটু বলো, একটু বলো যে আর ইউ এনজয়িং? আর ইউ এনজয়িং? তোমরা কি এনজয় করছো? মানে শুড আই কন্টিনিউ? আমি কি এটাকে কন্টিনিউ করবো নাকি স্টপ করবো? বলো। তোমরা যদি এটা এনজয় করো তাহলে আমি এটা কন্টিনিউ করবো। বলো। অনেকদিন আমি লাইভে আসতে পারি না, দেখি তোমাদের কমেন্টের অপেক্ষা আছি। আর ইউ এনজয়িং অর নট? শুড আই কন্টিনিউ আর নট? হ্যাঁ কী করবো বলো? আমি কি কন্টিনিউ করব? ঠিক আছে, তোমাদের আমি আরেকটা প্রশ্ন সলভ করে দিচ্ছি। যেগুলো বলে দিচ্ছে এগুলো কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষা, মানে বিসিএস পরীক্ষা, প্রাইমারি, এনটিআরসি সমস্ত চাকরির জন্য এটা ইম্পর্টেন্ট। লাস্ট একটা প্রশ্ন আমি সলভ করব। প্রশ্নটি হলো যে কোনটি বাংলাদেশের স্থানীয় সরকার নয়? অর্থাৎ নিম্নের কোনটি বাংলাদেশের স্থানীয় সরকার নয়? কি কি আমি একটু দিয়ে দিচ্ছি। পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, বিদ্যুৎ বিভাগ। বলো। আমি একটু প্রশ্নটা একটু এডিট করি, এটা একটা চাকরির পরীক্ষার প্রশ্ন।
সেটা হচ্ছে সরাসরি আমি যদি বলি এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ। প্রশ্নটা এভাবে এসেছে, দেখি কে আনসারটা আগে করতে পারো। এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকের। হ্যাঁ, লাস্ট এখানে আনসারটা কি আগে করতে পারো বলো। মতিয়ার আনসার হয়েছে ডি। বাকিদের কি অবস্থা? আচ্ছা, এটার আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। বাকিদের কি অবস্থা? কৃষ্ণ আনসার করছো ডি, মতিয়ার ডি। আচ্ছা, বাকিদের কি অবস্থা এটা আমি একটু ব্যাখ্যা বলে দিচ্ছি। প্রথমত, বাংলাদেশে মূলত এবং প্রধানত কার্যকর রয়েছে, দৃশ্যমান রয়েছে দুইটি সরকার। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার, আরেকটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার। যদিও আরেকটা কনসেপ্ট আছে যে লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। অনেকে মনে করে যে স্থানীয় সরকার বা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার দুটোই সেম। এটা সেম না, এই দুটার কনসেপ্ট আলাদা। এটা অনেক বড় আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। এগুলো খুব ম্যাসিভ ডিসকাশন, এটা বিসিএস ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে মূলত। তো সংক্ষেপে আমি তোমাদেরকে যদি বলি, একটা হচ্ছে স্থানীয় সরকার, যেটি স্থানীয় পর্যায়ে, অর্থাৎ সেটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম ভিত্তিক যেটি, আর শহর ভিত্তিক যেটি পৌরসভার ক্ষেত্রে, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, সেখানকার যে স্থানীয় জনগণ রয়েছে, সেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে জনপ্রতিনিধি তৈরি করে, সেই জনপ্রতিনিধিদের দ্বারা যে সরকারটি হয়, সেই সরকারকে বলা হয় লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার। তাহলে সেই স্থানীয় সরকারটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার। রোকসানা কমেন্ট করছো ঘ। এরপর আসে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার মূলত আমাদের যে জাতীয় সংসদ যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দলটি জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত হয়, তারাই মূলত স্থানীয় কেন্দ্রীয় সরকার গঠন করে। আমরা সকলেই জানি এটি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এরা সবাই কিন্তু কেন্দ্রীয় সরকারের দায়িত্বে থাকেন। আর রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি থাকেন, আর কিছু কর্মকর্তা কর্মচারী থাকেন। এটা নিয়ে মূলত স্থানীয় কেন্দ্রীয় সরকার। এবার আসি স্থানীয় সরকারের স্তরগুলো কি কি, বা স্থানীয় সরকার বলতে আমরা কি বুঝি। আসো, স্থানীয় সরকার বলতে, স্থানীয় গভর্নমেন্ট বা স্থানীয় সরকার বলতে আমরা মূলত গ্রাম ভিত্তিক আর শহর ভিত্তিক এটাকে আমরা বুঝে থাকি। তাহলে গ্রাম ভিত্তিক কী কী আছে? গ্রাম ভিত্তিক আছে হচ্ছে ইউনিয়ন পরিষদ, সর্বনিম্ন উপজেলা পরিষদ, তারপরে জেলা পরিষদ। আর শহর ভিত্তিক এটা দুইটা আছে, একটা হচ্ছে পৌরসভা আর আরেকটা হচ্ছে যে সিটি কর্পোরেশন। তাহলে দেখো তো, স্থানীয় সরকারের যে স্তর, স্থানীয় সরকার যে ইউনিট, স্থানীয় সরকার বলতে আমরা কি কি পাচ্ছি? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন। আর পার্বত্য চট্টগ্রামে সেখানে একটা বিশেষ স্থানীয় সরকার আছে, সেটা অ্যানাদার ডিসকাশন। তাহলে আমরা কি এর মধ্যে পৌরসভা পাচ্ছি, সিটি কর্পোরেশন পাচ্ছি, উপজেলা পরিষদ পাচ্ছি, তিনটাই পাচ্ছি। কোশ্চেনটা কী ছিল? কোনটি বাংলাদেশ স্থানীয় সরকার নয়? এই যে নয়, এই নয়, এটার কারণে উত্তর হবে পল্লী বিদ্যুৎ। তাহলে আমরা কোনো প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে আজকে থেকে শুধু গাইড বই মুখস্থ করব না, মুখস্থ করার সাথে সাথে সেটা একটা ব্যাখ্যা, এটা আমরা অ্যানালাইসিস করব যে এটি নট অনলি ফর বিসিএস, নট অনলি ফর প্রাইমারি, নট অনলি ফর সিনিয়র স্টাফ নার্স, একই সাথে নট অনলি ফর প্রিলিমিনারি, নট অনলি ফর রিটেন, বাট অলসো ফর ভাইবা। অর্থাৎ টু বিকাম আ বিসিএস ক্যাডার অফিসার, টু বিকাম আ প্রাইমারি হেড টিচার, টু বিকাম আ primary teacher, to become a senior staff nurse, our preparation should be combined, should be combined. অর্থাৎ এই পরীক্ষাটা প্রিলিতে আমি পাশ করব, লিখিত পাশ করব এবং ইনশাল্লাহ আমি ভাইবা পাশ করব এবং চাকরিতে পাবো। এরকম একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে, এরকম একটা প্রস্তুতি তোমাকে গ্রহণ করতে হবে। তোমাদের জন্য বার্তা হলো,
তোমরা জানো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার। তোমরা প্রত্যেকে এই চ্যানেলটি কী করবা, সাবস্ক্রাইব করবা। মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে প্রচুর পরিমাণে দিক নির্দেশনা বা প্রচুর পরিমাণে ভিডিও আছে বিসিএস সহ অন্যান্য চাকরির প্রস্তুতি। 01712282980 এটি আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর। এনি টাইপ অফ ইনফরমেশন তোমাদের যদি জানার থাকে আমাকে নক দিবা। আচ্ছা, আমি আজকে থেকে ফর্মালি বলে দিচ্ছি, বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি লিখিত ভাইবা, প্রাইমারি এনটিআরসি এবং অন্যান্য চাকরির প্রস্তুতির কম্বাইন্ড প্রস্তুতি তোমরা আমার কাছে নিতে পারবা। প্রাইমারি হেড টিচার, প্রাইমারি টিচার, শিক্ষক নিবন্ধন, 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের যে সরকারি চাকরিগুলো আছে, একই সাথে বিসিএসের পূর্ণাঙ্গ প্রস্তুতি। তোমরা যদি আগ্রহী হও আমার সাথে কমিউনিকেট করবা, আর যেভাবে প্রস্তুতি নিতে বলছি, যেভাবে পড়তে বলছি সেভাবে পড়বা। আশা করছি তোমার চাকরি হবে ইনশাল্লাহ। তো একটু সর্বশেষ মন্তব্যটা কি, আজকের ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করো। আজকের ক্লাসটা কেমন ছিল তোমাদের জন্য বা কতটা ইফেক্টিভ ছিল। আশা করছি তোমরা প্রত্যেকে এটা গুরুত্বপূর্ণ মনেই করেছো বা এটা এনজয় করেছো। সবার জন্য আবারও বলছি শুভকামনা থাকলো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।